রেমিটেন্সের উপরে যে একটা প্রণোদনা দিচ্ছেন সেটা বাড়িয়েছেন। যারা বিদেশ থেকে একটা টাকা পাঠাবে তারা একটা ইনসেন্টিভ পাবেন। কিন্তু টেকনিক্যালি একটা ব্যাপার হচ্ছে যে তাদের জন্য যে ইনসেন্টিভটা দেয়া হয় এই ধরনের ইনসেন্টিভটা আসলে প্রপারলি কাজ করে না। বরং ডলারের টাকাটা ভ্যালুটা যদি বাড়িয়ে দেয়া হতো বা এটাকে মার্কেট বেস করা হতো তাহলে এই জিনিসটা ভালো কাজ করতো। আর প্রবাসীদের জন্য আলাদা ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা তুলেছেন যে যারা বিদেশে যাবে তাদের লাইফ ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি আছে, এখন কিছুটা আছে কিন্তু সেটা এফেক্টিভ না। কারণ আমাদের দেশে যে মানে স্বল্প শিক্ষিত যে মানুষগুলো বিশেষ করে মিডল ইস্টে যায় তারা এই জিনিসগুলো ঠিকমতো বুঝে না। তাদের জন্য লাইফ ইন্স্যুরেন্স দরকার তাদের। কারণ একটা জিনিস হচ্ছে একটা মানুষ যখন 10-15 বছর বিদেশে কাজ করে আসে তারপরে কিন্তু তার সক্ষমতা থাকে না, অথবা তার যে বয়স থাকে এসে বাংলাদেশে অন্য কোনো চাকরিতে জয়েন করার মতো অবস্থা থাকে না, এবং তার হঠাৎ করে এসে একটা বিজনেস শুরু করবে। এটা আমরা তো আলোচনা করছি যে বিজনেস এখানে চট করে এসে করা যায় না, নানা রকম অবস্টেকেল আছে। তাহলে ভার্চুয়ালি কিন্তু সেই মানুষটা বেকার হয়ে যায়, অল্প বয়সে রিটায়ার করে যায় এটা অ্যাক্টিভ লাইফ থেকে। এই ধরনের মানুষগুলোর জন্য লাইফ লং সিকিউরিটি প্রয়োজন। এটা পেনশন স্কিম আছে, সরকার যে চালু করেছে একটা সেলফ ফাইন্যান্স পেনশন স্কিম, সেটাকে আলাদা একটা প্যাকেজ বিদেশি প্রবাসীদের জন্য করা দরকার। এবং ওই যে ইন্স্যুরেন্স কাভারেজটা, একটা মানুষ যখন মারা যায় তখন দেখা যায় তার লাশটা ফেরত আনার জন্য অন্য প্রবাসীরা চাঁদা দিয়ে তার লাশটা দেশে ফেরত পাঠায়। এই যে একটা দুঃখজনক কথা, কেন এটা হয়? তাদের চিকিৎসা, কারণ সব সব ছোট ছোট যে চাকরি আছে বিদেশে তারা কিন্তু চিকিৎসার খরচটা এমপ্লয়াররা দেয় না, ওদের পাওনা টাকাটাও অনেক সময় পাওয়া যায় না। এটা নিয়ে অনেক চ্যালেঞ্জ আছে। এগুলোকে আসলে অ্যাড্রেস করা, বাজেটের মাধ্যমে অ্যাড্রেস করা সম্ভব। কারণ সেখানে যদি অনেক থোক বরাদ্দ, তো এবারে দেখা যায় প্রায় প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সেক্টরের জন্য সরকার বাজেটে একটা থোক বরাদ্দ করেছেন। যারা প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু এই ধরনের কোনো থোক বরাদ্দ ব্যবস্থা করা হয় নাই। এরকম কোনো একটা প্রজেক্টের জন্য যদি এটা করা যেত। যেমন আরেকটা জিনিস হচ্ছে যে বিদেশে যাওয়ার জন্য যে লোন প্রচুর, আমাদের দেশের থেকে বিদেশে যাওয়ার জন্য যে খরচটা হয় এটা হাইয়েস্ট ইন দি ওয়ার্ল্ড। আমাদের আশেপাশের দেশ থেকে 4 গুণ বেশি। ভারত, নেপাল, ভুটান থেকে যে মানুষগুলো যায়, শ্রীলঙ্কা থেকে, তার থেকে নাকি 4 গুণ বেশি টাকা খরচ করে বিদেশে যেতে হয়। এই টাকাটা তুলতেই 1.5-2 বছর চলে যায় তার যে টাকাটা খরচ হয়। তাহলে এইখানে যদি একটা ব্রিজ ফাইন্যান্সিং হতো, আছে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, বিভিন্ন রকম একটা ফাইন্যান্স আছে, এটাকে আরও গণমুখী করে সকলের কাছে ইজি যদি করা যায় যে এরা যখন যাবে এদেরকে যে খরচটা হয় এটা ফাইন্যান্স করা হবে বিভিন্ন ব্যাংক থেকে। এবং শুধু তাই না, এটা কিভাবে খরচটা কমিয়ে আনা যায় এই ব্যাপারে অ্যাড্রেস করা দরকার। যেমন ধরেন, কেন খরচটা বেশি হয়? আমরা যখন ম্যানপাওয়ার কোম্পানির সাথে কথা বলি তখন তারা বলে যে এই ভিসাগুলো কেনার জন্য আমাদেরকে টাকা খরচ করতে হয়, এবং তারা অবৈধভাবে রিমিটেন্স পাঠিয়ে এই ভিসাগুলো নাকি আনে। কিন্তু তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশের জন্য এই ভিসা কেনার পদ্ধতিটা কেন নয়? তার মানে কোথায় একটা গলদ আছে। আমাদের দুর্নীতিটাকে আমরা বৈশ্বিক করে ফেলেছি, আমাদের দুর্নীতিটাকে আমরা বিদেশে পর্যন্ত নিয়ে যাব। এগুলোকে আমাদের বন্ধ করা দরকার, এগুলোকে অ্যাড্রেস করা দরকার। এবং এগুলোকে যদি আমরা করতে পারি, আমরা তাদের যদি ইনকাম এনশিওর করতে পারি, তাদের জীবনে সিকিউরিটি দিতে পারি, তাদের এক্সট্রা ইনকাম হলেই আমরা যে আলোচনায় যে বৈদেশিক বিনিয়োগ কি হবে বাংলাদেশে, একটা মানুষ ওই যে বললাম জীবনের অর্ধেক সময় যে রিটায়ার করে যায়, এসে সে হাফ রিটায়ার্ড এটা কিছু একটা কাজ করে, সেই টাকাটাকে প্রপারলি যদি এক্সট্রা ইনকাম করতে পারে তখনই তো তারা বিনিয়োগ করবে বাংলাদেশে। যারা ইউরোপ আমেরিকাতে থাকেন তারা অনেক বেশি ইনকাম করেন, যদিও ওনারা বেশি ইনকাম করেন, রিমিটেন্স কিন্তু তাদের রিলেটিভলি কম। মিডল ইস্টের অশিক্ষিত ভাইরাই কিন্তু বেশি টাকা রিমিট করেন। এক্সেস অ্যামাউন্টটা ইউরোপ আমেরিকার এক্সপার্টিয়েটদের কাছে আছে, ডায়াসপোরাদের কাছে আছে। তাদের টাকাটা তারা একটা ভীতিকর অবস্থার ভিতরে আছে, তাদের টাকাটা আসে না এখানে। গত সরকার কিন্তু 3টি এনআরবি ব্যাংক দিয়েছিলেন, তাদের কমিটমেন্ট ছিল যে তারা রিমিটেন্স বেশি আনবেন এবং বাংলাদেশে বিনিয়োগ আনবেন। এবং আমি বলবো যে এই 3টি ব্যাংকই টোটালি ব্যর্থ হয়েছে। তারা কিন্তু রিমিটেন্সের ব্যাপারেও খুব রিমার্কেবল কোনো ভূমিকা নাই, বিদেশি বিনিয়োগও তারা বাংলাদেশে আনতে পারে না। তাহলে আমরা যে এই এনআরবিদেরকে এই 3টা ব্যাংক দিলাম, কেন দিলাম?
তার মানে শুধু যে দেশের আভ্যন্তরীণ ব্যাপারে যে দোষারোপ করব, আমি তো বিনিয়োগ এনআরবিদেরকেও বলতে পারি যে আপনারা কেন সার্থক হলেন না এই তিনটা ব্যাংক ভালোভাবে পরিচালনা করার জন্য, দেশের ইকোনমিতে প্রপার কন্ট্রিবিউট করার জন্য। সুতরাং ওই দিকেও একটু দেখা দরকার যে ওনাদের কোথায় ঘাটতি আছে। ওনারা বলছেন যে স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে। আমাদের দেশে কিন্তু বিনিয়োগের ব্যাপারে ওনারা, বাংলাদেশের মানুষ হলো সরকারের যে নীতি আছে বিনিয়োগের, একজন বিদেশি বিনিয়োগকারী যে ফ্যাসিলিটি পান